বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, ঐতিহ্যবাহী নাজিরহাট কলেজের অনলাইন ভিত্তিক একাদশ দ্বাদশ শ্রেণীর আইসিটি ক্লাসে তোমাদের স্বাগত। গত ক্লাসে আমি দ্বিতীয় অধ্যায়ের কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং এর নেটওয়ার্ক টপোলজি নিয়ে আলোচনা করেছিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আজ আমরা পড়ব ক্লাউড কম্পিউটিং নিয়ে। তোমাদের অনেকেই আমাকে আগে থেকে বলেছিলে ক্লাউড কম্পিউটিং নিয়ে তোমরা একটু পড়তে চাচ্ছ। আজকে আমরা ক্লাউড কম্পিউটিং নিয়ে পড়ব। সাম্প্রতিককালে কম্পিউটার জগতের আলোড়ন সৃষ্টিকারী প্রযুক্তির মধ্যে রয়েছে ক্লাউড কম্পিউটিং। বর্তমানে তথ্য প্রযুক্তির এসব কিছুই চলে ক্লাউডের উপর নির্ভর করে। অর্থনৈতিক এবং প্রযুক্তিগত দিক থেকে কম্পিউটার জগতে ক্লাউড কম্পিউটিং এক নতুন বিপ্লবের সূচনা করেছে। ক্লাউড অর্থ মেঘ। আসলে ক্লাউড শব্দটি একটি রূপক শব্দ হিসেবে ব্যবহার করা হয়েছে। মেঘে যেরকম অসংখ্য পানির কণা জমে যেমন মেঘ সৃষ্টি হয়, তেমনি অসংখ্য তথ্য জমে ইন্টারনেটে তৈরি হয়। সে ইন্টারনেটের বিশাল ভান্ডার তৈরি হয়েছে। সে কারণে ক্লাউড শব্দটি ইন্টারনেটের রূপক হিসেবে ব্যবহৃত হয়েছে। আকাশের সর্বত্র যেভাবে মেঘ ছড়িয়ে আছে, ইন্টারনেটও ঠিক তেমনি ভাবে সর্বত্র জালের মতো ছড়িয়ে আছে। ইন্টারনেটের এই মেঘ থেকে সর্বনিম্ন খরচে সর্বোচ্চ সুবিধা পাওয়ার উপায় বের করতে গিয়েই জন্ম হয় এই ক্লাউড কম্পিউটিং এর। আসো আমরা বিষয়টি কয়েকটি উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। ধরা যাক তোমাদের ঘরে 20 জনের খাবার রান্না করার মতো হাঁড়ি পাতিল, খাবার খাওয়ার জন্য থালা বাসন এবং বসার জন্য চেয়ার টেবিল রয়েছে। তোমাদের বাসায় 150 জন মেহমান আসবে। এজন্য তোমরা কি বাকি 130 জনের জন্য হাঁড়ি পাতিল, 130টি থালা এবং 130টি চেয়ার কিনবে? নিশ্চয়ই নয়। এতগুলো জিনিস কেনার জন্য অনেক টাকা প্রয়োজন। তার চেয়েও বড় কথা, এগুলো রাখার জন্য অনেক জায়গার প্রয়োজন। এক্ষেত্রে অত টাকা খরচ না করে নিকটস্থ কোনো ডেকোরেটরের কাছ থেকে এইসব জিনিস যত সময়ের জন্য দরকার তত সময়ের জন্য ভাড়া আনা যায়। এতে নিজের প্রয়োজনও মিটে এবং অনেক টাকা খরচও বেঁচে যায়। ঠিক তদ্রূপ প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট ফি এর বিনিময়ে ইন্টারনেটের মাধ্যমে কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার ব্যবহার করাই হচ্ছে ক্লাউড কম্পিউটিং। আরেকটি উদাহরণ দিয়ে বলছি। মনে করো কোনো প্রতিষ্ঠানের একটি ওয়েবসাইট রয়েছে এবং ওই ওয়েবসাইটে একটি ব্লগ চলবে। ব্লগের অধিকাংশ ব্লগার এবং ভিজিটর বাংলাদেশে সময় সকাল 9টা হতে রাত 12টা পর্যন্ত ব্যবহারকারীর সংখ্যা বেশি থাকে। এর মধ্যে রাত 8টা হতে 12টা পর্যন্ত ব্যবহারকারীর সংখ্যা খুব বেশি থাকে। ফলে ওই সময়ে সার্ভারের উপর খুব চাপ পড়ে। এই লোড কমানোর জন্য 3-4টি সার্ভার ব্যবহার করতে হয়। কিন্তু অন্য সময় লোড কম হওয়ায় একটি সার্ভারেই কাজ হয়ে যায়। তাহলে ওই প্রতিষ্ঠানের ওয়েবসাইটটি চালানোর জন্য 24 ঘন্টাই 3-4টি সার্ভার ব্যবহারের প্রয়োজন হয় না। শুধুমাত্র যে সময় লোড বেশি থাকে সেই সময়ের জন্য অতিরিক্ত সার্ভারগুলো ভাড়া নিতে পারলেই অনেক খরচ বেঁচে যায়। এতে করে সার্ভার ভাড়া দেয়া কোম্পানিও ফ্রি সময়ে তাদের সার্ভারগুলো অন্য কোনো প্রতিষ্ঠানে ভাড়া দিতে পারে। আসো আরো একটি উদাহরণ দিয়ে আমরা বিষয়টাকে আরেকটু পরিষ্কার করি। মনে করো একটি কোম্পানির 6টি সার্ভার দরকার। এগুলো ক্রয় করে সেট আপ করা এবং মেনটেনেন্স করতে অনেক খরচ হবে। সব সময় এগুলো ব্যবহার না হলেও খরচ কিন্তু সমানই যাবে, খরচ কিছুতে কমানো যাবে না। কিন্তু কোম্পানিটি যদি ক্লাউড কম্পিউটিং সুবিধা নেয়, যেমন amazon.com এর M1.medium মেশিন ভাড়া নেয়, তাহলে ঘন্টা হিসেবে বিল দিতে হবে এবং খরচ অনেক কমে যাবে। তখন খরচটা অনেক কমে যাবে। যতক্ষণ ব্যবহার করা হবে ততক্ষণের বিল দিলেই হবে। পাওয়ারফুল মেশিন চালাবার জন্য অতিরিক্ত বিদ্যুৎ খরচ বা মেশিন রুম ঠান্ডা রাখার প্রয়োজন নেই। অর্থাৎ ওই কোম্পানির
সার্ভার, অতগুলো সার্ভার কিনে ঝামেলা না করে অনেকগুলো মেশিন চালানোর জন্য, অনেকগুলো লোক, অনেক মেশিন ঠান্ডা রাখার জন্য অনেকগুলো কাজ, অনেক অতিরিক্ত কাজ করার তখন আর প্রয়োজন নেই। লো কনফিগারেশনের কিছু মেশিন রাখলেই হবে। লো কনফিগারেশন বলতে মানে নিম্ন, লো পাওয়ারফুল, অর্থাৎ লো পাওয়ারফুল মেশিন রাখলেই চলবে। আর থাকতে হবে দ্রুতগতি সম্পন্ন ইন্টারনেট। অফিসের এই লো পাওয়ার কম্পিউটারগুলো দিয়েই ক্লাউডের ভার্চুয়াল মেশিনগুলোকে অ্যাক্সেস করতে পারবে। বোঝা গেছে? অফিসের যে লো পাওয়ার কম্পিউটারগুলো আছে সেগুলো দিয়ে ক্লাউডের যে ভার্চুয়াল মেশিনগুলো আছে, অর্থাৎ ক্লাউডের যে মেশিনগুলো আছে যেগুলো ইন্টারনেটের মাধ্যমে কাজ করা যাবে, সেই মেশিনগুলো নিয়ে কাজ করতে পারবে। মানে সেই মেশিনগুলোকে নিয়ে সে ইন্টারনেটে অ্যাক্সেস করতে পারবে, সেই মেশিনগুলোতে সেই ওয়েবসাইটে প্রবেশ করে সেই মেশিনগুলো সেই কোম্পানি ব্যবহার করতে পারবে। যেহেতু মেশিনগুলো আমাজনের সার্ভারে, তাই সেগুলোর মেনটেনেন্সের ঝামেলা নেই। এটা যেহেতু আমাজনের সার্ভারের মধ্যে সার্ভারের মেশিন, তাহলে এই সার্ভারের মেশিনগুলো ওই কোম্পানির ওগুলোকে রক্ষণাবেক্ষণের কোনো ঝামেলা নেই, খরচও নেই। হার্ড ডিস্ক সহ বিভিন্ন ধরনের ফিজিক্যাল মেমোরি ডিভাইসের ডেটা, হার্ড ডিস্ক সহ বিভিন্ন যে মেমোরি ডিভাইসগুলো আছে সে মেমোরি ডিভাইসগুলোর ডেটা যদি কোনো কারণে আগুনে পুড়ে যায় বা ক্ষতি হয়ে যায়, তা থেকেও কিন্তু ডেটা, সেই প্রতিষ্ঠানের ডেটাগুলো সুরক্ষিত থাকতে পারে একমাত্র ক্লাউড কম্পিউটিং এর মাধ্যমে। তাহলে আমরা বুঝলাম যে ক্লাউড কম্পিউটিং আসলে ইন্টারনেটে রক্ষিত অসংখ্য তথ্য ভান্ডার যেখানে আছে, সেই তথ্য ভান্ডারগুলো ব্যবহার করাই হচ্ছে ক্লাউড কম্পিউটিং। সেখানে কোনো একটা প্রতিষ্ঠানের মেশিনগুলো, কোনো একটা প্রতিষ্ঠানের মেশিন বা কোনো কাজ করার জন্য ভার্চুয়াল কোনো মেশিন, হার্ড ডিস্ক, হার্ডওয়্যার, সফটওয়্যার যা কিছুই লাগে সেগুলো ইন্টারনেটের মাধ্যমে ব্যবহার করতে পারে। তাহলে কি, যতক্ষণ ব্যবহার করবে ততক্ষণের বিল পে করলেই হবে। তার জন্য আলাদাভাবে আবার ওই মেশিন কিনতেও হবে না, আবার সেই মেশিন মেনটেনেন্স করার জন্য কোনো ঝামেলা পোহাতে হবে না। এটাকেই বলা হচ্ছে ক্লাউড কম্পিউটিং। তাহলে আসো এবার ক্লাউড কম্পিউটিং এর সংজ্ঞাটা কি হবে সেটা আমরা জানি। ক্লাউড কম্পিউটিং হচ্ছে একটি ইন্টারনেট সেবা যা কম্পিউটার ব্যবহারকারীদের কম্পিউটিং এর চাহিদাকে পূরণ করে। যুক্তরাষ্ট্রের এনআইএসটি অর্থাৎ ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্ট্যান্ডার্ড টেস্টিং এর মতে ক্লাউড কম্পিউটিং হলো ক্রেতার তথ্য ও বিভিন্ন অ্যাপ্লিকেশনকে কোনো সেবাদাতার সিস্টেমে আউটসোর্স করার এমন একটি মডেল যাতে এই তিনটি বৈশিষ্ট্য থাকবে। সে বৈশিষ্ট্যগুলো কি? প্রথম এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে রিসোর্স স্কেলেবিলিটি। রিসোর্স স্কেলেবিলিটি হচ্ছে ছোট বড় যাই হোক ক্রেতার সব ধরনের চাহিদা মেটানো হবে এই রিসোর্স স্কেলেবিলিটির সাহায্যে। এতে করে কি হবে? ক্রেতা তার সুবিধা মতো যেমন সেবা চাইবে সেবাদাতা সেভাবেই সেবা দিতে পারবে। অর্থাৎ ক্রেতা, অর্থাৎ ইন্টারনেটে যে সেবা চাইবে, সার্ভার থেকে যে সেবা চাইবে সে সেবা সে নিতে পারবে যদি সে সেবা ক্রেতার সুবিধা মতো সময়ে সুবিধা মতো ভাবে সে সার্ভার থেকে সে সুবিধা পেতে পারবে। এটাকে বলা হয় রিসোর্স স্কেলেবিলিটি। এরপরে হচ্ছে অন ডিমান্ড। অন ডিমান্ড হচ্ছে ক্রেতা যখন চাইবে তখনই সেবা দিতে পারবে। ক্রেতা যখন চাইবে তখনই সেবা দিতে পারবে। ক্রেতা তার ইচ্ছা অনুযায়ী যখন খুশি তার চাহিদা সে বাড়াতেও পারবে আবার কমাতেও পারবে। অর্থাৎ ক্রেতার সুবিধা কখনো যদি প্রয়োজন হয় ক্রেতা বেশি কাজের জন্য নিতে পারে, আবার কখনো যদি প্রয়োজন হয় ক্রেতা বেশি নিয়েছে কিন্তু এখন বেশি প্রয়োজন নয়, কমাতে চাইলে কমাতেও পারবে। এটাকে বলা হয় অন ডিমান্ড, অর্থাৎ তার চাহিদা অনুযায়ী, ডিমান্ড অনুযায়ী সেবা দেওয়ার সিস্টেমকে বলা হচ্ছে অন ডিমান্ড ক্লাউড কম্পিউটিং। এরপর যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পে অ্যাজ ইউ গো। এটি একটি পেমেন্ট মডেল। এটা হচ্ছে একটা পেমেন্ট মডেল। এই মডেলে ক্রেতাকে আগে থেকে কোনো সার্ভিস হিসাব করতে হবে না। ক্রেতা যা ব্যবহার করবে কেবলমাত্র তার জন্যই পেমেন্ট দিতে হবে। অর্থাৎ আগে থেকে কোনো সার্ভিস পেমেন্ট দিতে হবে না। ক্রেতা যতটুকু ইন্টারনেট সেবা গ্রহণ করবে ততটুকু সেবার মূল্য তাকে পরিশোধ করতে হবে। এটাকে বলা হয় পে অ্যাজ ইউ গো।
এরপর হচ্ছে সার্ভিস মডেল হিসেবে ক্লাউড কম্পিউটিং এর শ্রেণী বিভাগ, অর্থাৎ এই যে সার্ভিসগুলো দিচ্ছে এর মাধ্যমে ক্লাউড কম্পিউটিংকে কিভাবে বিভক্ত করা হয়েছে। তিনটি ভাগে এই বিভক্তিটা করা হয়েছে। প্রথম বিভক্তি হচ্ছে, এটাকে এক মানে সংক্ষেপে বলা হয় আস, পাস এবং সাস। আস, পাস এবং সাস হচ্ছে অবকাঠামোগত সেবা, যাকে বলা হয় ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস। তাহলে IaaS, এটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস। তাহলে সেটা কিরকম? ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠান তাদের নেটওয়ার্ক, তাদের সিপিইউ, তাদের স্টোরেজ, অন্যান্য মৌলিক কম্পিউটিং রিসোর্স ভাড়া দেয়। ক্লাউড কম্পিউটিং কি করে? কোনো একটা সেবাদানকারী, কোনো একটা প্রতিষ্ঠান, কোনো একটা সংস্থা, কোনো একটা ছোটখাটো প্রতিষ্ঠান, তার তেমন কোনো রিসোর্স নেই, কিন্তু তার একটা প্রতিষ্ঠান আছে, তাহলে সে কি করবে? তার কিছু সে যদি এমন প্রয়োজন হয় যে তার কোনো নেটওয়ার্কের, তার কোনো মৌলিক কোনো জিনিসের প্রয়োজন হয় ক্লাউড কম্পিউটিং এর, যে তার সিপিইউ প্রয়োজন হচ্ছে, স্টোরেজের জন্য তার কোনো কাজের জন্য স্টোরেজ প্রয়োজন হচ্ছে, তাহলে সে সেখান থেকে রিসোর্সটা ভাড়া নিতে পারবে, ভাড়ায় চালাতে পারবে, যেখানে ব্যবহারকারী তার প্রয়োজনীয় অপারেটিং সিস্টেম সফটওয়্যারে চালাতে পারে। অর্থাৎ ওই ক্লাউড কম্পিউটিং ব্যবহার করে সে ব্যবহারকারী কি করবে? সে তার কাজগুলো করে যাবে তাদের প্রয়োজনীয় সফটওয়্যার ব্যবহার করে। এটাকে বলা হচ্ছে তাহলে ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস। এরপর যেটা আছে সেটা হচ্ছে পাস, অর্থাৎ প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস। প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস এই ব্যবস্থা হচ্ছে, এই ব্যবস্থায় ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রয়োজনীয় হার্ডওয়্যার, অপারেটিং সিস্টেম, ওয়েব সার্ভার, ডাটাবেস, প্রোগ্রাম এক্সিকিউশন পরিবেশ ইত্যাদি থাকে। অর্থাৎ এই ব্যবস্থায় ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠানের তাদের নিজস্ব হার্ডওয়্যার, তাদের সফটওয়্যার, তাদের অপারেটিং সিস্টেম, তাদের সার্ভার, ডাটাবেস, প্রোগ্রামিং গুলোতে প্রবেশ করার জন্য এক্সিকিউশন যে সিস্টেম প্রয়োজন, সেই সিস্টেম সবকিছু তাদের থাকবে। অ্যাপ্লিকেশন ডেভেলপারগণ তাদের তৈরি করা সফটওয়্যার, অর্থাৎ বিভিন্ন অ্যাপ্লিকেশন ডেভেলপ করার জন্য বিভিন্ন সফটওয়্যার ইঞ্জিনিয়ার আছেন, যারা কি করে? বিভিন্ন ধরনের সফটওয়্যার গুলোকে ডেভেলপ করে। সেই ডেভেলপ করা সফটওয়্যার গুলোকে এই প্ল্যাটফর্মে এসে ভাড়ায় চালাতে পারে, ভাড়ায় চালিয়ে দেখতে পারে। এটাকে বলা হয় প্ল্যাটফর্ম ভিত্তিক সেবা, অর্থাৎ প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস। এরপর 3 নাম্বারটা হচ্ছে সফটওয়্যার সেবা, অর্থাৎ সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস, পাস। সরি, এটা হচ্ছে সাস, সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস, এটা হচ্ছে সাস। এই ব্যবস্থায় ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠান উন্নয়ন করা অ্যাপ্লিকেশন সফটওয়্যার ব্যবহারকারীগণ ইন্টারনেটের মাধ্যমে চালাতে পারেন। যেমন গুগল ডক্স এর কথা বলা যেতে পারে। গুগল ডক্স দিয়ে কি করা হয়? মাইক্রোসফট অফিসের প্রায় সব কাজই সে গুগল ডক্স এর মাধ্যমে করা হয়ে থাকে। এখানে গুগল ডক্স এর মাধ্যমে ডকুমেন্ট প্রসেসিং, স্প্রেডশিট প্রেজেন্টেশন এগুলো সবকিছুই কি করা যায়? এই গুগল ডক্স এর মাধ্যমে করা যেতে পারে। এটাকে বলা হয় সফটওয়্যার সেবা, অর্থাৎ সফটওয়্যারটা ব্যবহার করে কাজ করতে পারে যে কোনো প্রতিষ্ঠান। এরপরে আসো ক্লাউড কম্পিউটিং এর যে বিস্তৃতি অনুসারে একে প্রধানত আবার 3টি ভাগে ভাগ করা যায়। এর আগে যেটা আমরা জেনেছি সেটা হচ্ছে ক্লাউড কম্পিউটিং এর সার্ভিস মডেল হিসেবে ক্লাউড কম্পিউটিং, অর্থাৎ সেবা কিভাবে দেয়, সেবা দেওয়ার যে ভিত্তিতে কিভাবে ক্লাউড কম্পিউটিংটা হয় সেটা জানলাম। এখন হচ্ছে ক্লাউডের অবস্থান অথবা বিস্তৃতি অনুসারে ক্লাউড কম্পিউটিংটাকে কয় ভাগে ভাগ করা যায়। বিস্তৃতি অনুসারে একে প্রধানত 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে পাবলিক ক্লাউড, আরেকটা হচ্ছে কমিউনিটি ক্লাউড, এবং 3 নাম্বারটা হচ্ছে প্রাইভেট ক্লাউড। তাহলে পাবলিক ক্লাউডটা কি? পাবলিক ক্লাউড হলো এমন একটি ক্লাউড যা সাধারণ জনগণের জন্য উন্মুক্ত। এটা এমন একটা ক্লাউড এটা এমন একটা ইন্টারনেট সেবা যেটা সাধারণ জনগণের জন্য উন্মুক্ত থাকে, যেটা যে টাকা দেবে সেই সার্ভিস পাবে। এমন ক্লাউডকে বলা হয় পাবলিক ক্লাউড। যেমন আমাজনের EC2 মানে হচ্ছে ইলাস্টিক কম্পিউট ক্লাউড, EC2 অর্থাৎ ইলাস্টিক কম্পিউট ক্লাউড। এইসব ক্লাউডের সুবিধা হলো যে কেউ এর সেবা নিতে পারে, আর অসুবিধাটা হলো
এই একই জায়গায় একাধিক ক্লায়েন্টের আনাগোনার ফলে নিরাপত্তার সমস্যা হতে পারে। আসো এবার 2 নাম্বার পয়েন্টে আসি। 2 নাম্বার পয়েন্টটা হচ্ছে কমিউনিটি ক্লাউড। কমিউনিটি ক্লাউডটা হচ্ছে, কমিউনিটি মানে হচ্ছে নির্দিষ্ট একটা জায়গার, নির্দিষ্ট একটা এলাকার জন্য এই ধরনের ইন্টারনেট সেবা দেওয়া হয়ে থাকে, সেটাকে বলা হয় কমিউনিটি ক্লাউড। তাহলে সেটা কিরকম? কমিউনিটি ক্লাউড শেয়ার করা হয় অনেকের মাঝে। পাবলিক ক্লাউডের মতো যে টাকা দেয় সেই সার্ভিস পায়, এটাও কিন্তু শেয়ার করা হয়। এই কমিউনিটি ক্লাউডটা পাবলিক ক্লাউডের মতো অনেকের মাঝে এটাকে শেয়ার করা হয়, এবং পাবলিক ক্লাউড এর মতো যে টাকা দিবে সেই এটা সেবাটা পেতে পারবে, সেই সেবাটা গ্রহণ করতে পারবে। তাহলে দুইয়ের মধ্যে পার্থক্য কি? তবে পার্থক্য হলো একটি ক্ষুদ্র কমিউনিটির লোকজন এর সুবিধা নিতে পারে, অর্থাৎ একটা ক্ষুদ্র কমিউনিটি, একটা ক্ষুদ্র এলাকা ভিত্তিক লোকজন এটার সুবিধাটা গ্রহণ করতে পারে। তাহলে একটা উদাহরণের সাহায্যে আমরা বোঝার চেষ্টা করি। ধরা যাক পার্বত্য চট্টগ্রামের বান্দরবনের লোকজনের চাহিদা মেটানোর জন্য একটা ক্লাউড বসানো হলো। কেবল বান্দরবনের লোকজনই এই সার্ভিস নিতে পারবে, তাহলে সেটা পাবলিক ক্লাউড না হয়ে প্রাইভেট ক্লাউড হবে। এক্ষেত্রে ক্লাউড, কারণ এক্ষেত্রে শুধুমাত্র ওই এলাকার লোকজনই ওইটা ব্যবহার করতে পারছে। সুবিধা হলো কমিউনিটির মধ্যে ইউজার সীমাবদ্ধ থাকে বলে এখানে অনেক সমস্যা, যেমন সিকিউরিটির সমস্যাগুলো নেই। অর্থাৎ এখানে অনেকজন ইউজার নেই বলে এখানে নিরাপত্তা, ডাটার যে নিরাপত্তাটা হ্যাকিং বা এই ধরনের কোনো সমস্যা হয় না। এখানে ডাটার নিরাপত্তাটা খুব ভালো থাকে। আর এখানে অসুবিধাটা কি? এখানে অসুবিধা হচ্ছে ক্লায়েন্টের সংখ্যা যেহেতু কম, কিন্তু সার্ভারটা যেহেতু অনেকক্ষণ পর্যন্ত চলে, সে কারণে কি হয়, ক্লায়েন্টের সংখ্যা কম কিন্তু সার্ভারটাকে তো চালিয়েই রাখতে হয়, খরচটা তার হয়ে যায়, সেজন্য খরচটা বেড়ে যায় এখানে। তাহলে কমিউনিটি ক্লাউডের কি হচ্ছে, পাবলিক ক্লাউডের মতো সেটা কি করে সবাই ব্যবহার করতে পারবে, এবং সেটাও নির্দিষ্ট পে করার মাধ্যমে ব্যবহার করতে পারবে। তবে সেটা সেই এলাকার লোকজনই ব্যবহার করতে, সেই সার্ভিসটা পেতে পারবে, অন্য কেউ সেই সার্ভিসের সুবিধা নিতে পারে না। এটাকে বলা হয় কমিউনিটি ক্লাউড। এরপর আসো প্রাইভেট ক্লাউড। একক কোনো প্রতিষ্ঠান মালিকানাধীন কোনো ক্লাউড সার্ভিস যখন নিজস্ব কর্মী বা তৃতীয় পক্ষ দ্বারা পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করা হয় এবং তা প্রতিষ্ঠানের অভ্যন্তরে অথবা বাহিরে কোথাও হোস্টিং করা হয়, তখন তাকে প্রাইভেট ক্লাউড বলা হয়। তাহলে কোনো প্রতিষ্ঠান তার মালিকানাধীন তার নিজস্ব কোনো ক্লাউডের মাধ্যমে নিজস্ব কর্মী দ্বারা বা তৃতীয় কোনো পক্ষের মাধ্যমে তার যে পরিচালনা রক্ষণাবেক্ষণ করা হয়, এবং প্রতিষ্ঠানের অভ্যন্তরে বা বাহিরে কোনো কিছু যদি সেখানে কোনো কিছু যদি হোস্টিং করতে, অর্থাৎ কোনো কিছু যদি সেখানে রাখতে চায়, তাহলে কি করতে হবে, সে প্রাইভেট ক্লাউডে তা রাখা হয় এবং তাকে বলা হয় প্রাইভেট ক্লাউড। এইরকম ক্লাউড হলো কোনো বড় সংস্থা নিজের নামে সার্ভিস চালানোর জন্য নিজের ডাটা সেন্টারে ক্লাউড মডেল ব্যবহার করে। এরকম যে ক্লাউডগুলো, সেগুলো বড় কোনো সংস্থা তাদের নিজস্ব সার্ভারে তাদের ডাটাগুলো সংরক্ষণ করার জন্য ব্যবহার করে। সমস্যা হলো এতে করে কিন্তু খরচ অনেক হচ্ছে, নিজস্ব ডাটা সেন্টার বসাতে হচ্ছে, ম্যানেজ করার জন্য লোক রাখা হচ্ছে। তবে বড় সংস্থার ক্ষেত্রে সুবিধা আছে, কোনো বড় কোম্পানিতে 10টি ডিপার্টমেন্ট থাকলে একটি ক্লাউড মডেল ভাগাভাগি করে ব্যবহার করা যেতে পারে। ধরা যাক বাংলাদেশ সরকার তার নানা মন্ত্রণালয়ে কম্পিউটার ব্যবহার খরচ কমাতে চায়, সেক্ষেত্রে একটা সরকারি প্রাইভেট ক্লাউড ভালো করে সমাধান দিতে পারে, অর্থাৎ একটা ক্লাউড দিয়ে অনেকগুলো মন্ত্রণালয়ের কাজ চালানো যেতে পারে। এটাকে সহজে প্রাইভেট ক্লাউড হিসেবে একটা সংস্থার মধ্যে নিয়ে গিয়ে চালাতে পারে। এছাড়া কোনো একটা প্রতিষ্ঠান যদি নিজস্ব তাদের সার্ভার দিয়ে চালাতে চায়, তাহলে নিজস্ব সার্ভার দিয়ে চালাতে গেলেও তাদের কিন্তু অনেকগুলো টাকা খরচ হয়, সেখানে তার নিজস্ব ডেটা সেন্টার বসাতে হয়, ম্যানেজ করার জন্য লোক রাখতে হয়, নানাবিধ খরচের মধ্যে দিয়ে যেতে হয়। তবে বড় কোনো সংস্থার একটাই সুবিধা, যে তার যদি অনেকগুলো ডিপার্টমেন্ট থাকে, তার 10টা 12টা অনেকগুলো ডিপার্টমেন্ট থাকে, সেই ডিপার্টমেন্টগুলো সবগুলোর মধ্যে তথ্যের আদান প্রদানের জন্য যে লোক নিয়োগ করে যে খরচটা হতো, সেটাকে বাঁচিয়ে সেই জায়গায় একটা সার্ভার দিয়ে সবার সাথে সংযোগ স্থাপন করে তথ্যের আদান প্রদান করা যায়, এবং এতে করে খরচ অনেকখানি কমানো সম্ভব হয়। এই হচ্ছে ক্লাউড কম্পিউটিং। এই ক্লাউড কম্পিউটিং এর আশা করি তোমরা ক্লাউড কম্পিউটিংটা বুঝতে পেরেছো। এটা আরো কিছু জিনিস ব্যাপার আছে ক্লাউড কম্পিউটিং এর, যেমন ক্লাউড কম্পিউটিংটাকে বৈশিষ্ট্যটা কেমন হবে, তারপর ক্লাউড কম্পিউটিং কোথায় কোথায় ব্যবহৃত হয়,
কিংবা ক্লাউড কম্পিউটিং এর সুবিধা কি অসুবিধা কি এগুলো সব আমরা আরেকটা ক্লাসে আমরা জেনে নেব। আপাতত আমরা এই পর্যন্ত জানলাম যে আজকে ক্লাউড কম্পিউটিং কি। ক্লাউড কম্পিউটিং কি? তাহলে ক্লাউড কম্পিউটিং হচ্ছে, ক্লাউড যদিও বলা হচ্ছে, আসলে ক্লাউড কিন্তু কোনো মেঘ নয়, মেঘের সাথে তুলনা করে অর্থাৎ মেঘকে রূপক হিসেবে ধরে ক্লাউড কম্পিউটিং নামটা দেওয়া হয়েছে। আসলে ক্লাউড কম্পিউটিং হচ্ছে ইন্টারনেট সেবা। তাহলে এই ইন্টারনেট সেবাটা কিভাবে বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন শর্তে বিভিন্ন পে করার মাধ্যমে ব্যবহার করা হয় সেটাই এখানে বোঝানো হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি এখানে আরেকটা কথা বলি, যেমন আমরা একটু আগে পড়েছি যে কোনো একটা প্রতিষ্ঠানের হয়তো দেখা যায় যে এই ক্লাউড কম্পিউটিং এর সুবিধার কারণে দেখা যায় একটা ছোটখাটো কোনো প্রতিষ্ঠান যার অল্প কিছু ইকুইপমেন্টস আছে, যার অল্প কিছু ডিভাইস আছে, সেই ডিভাইসগুলো দিয়ে সে যদি হঠাৎ করে ব্যবসা করতে যায়, তখন সে দেখলো যে সে কোনো একটা প্রতিষ্ঠান থেকে বড় একটা অর্ডার পেলো, দেখা গেল যে সেই অর্ডারগুলো সে কাজ করতে গেলে তার সেই পরিমাণ ডিভাইস তার কাছে নেই। তখন সে কি করবে? তখন সে ওই ডিভাইসগুলো না থাকলেও সে কিন্তু সেই অর্ডারটা নির্দিষ্ট সময়ের মধ্যে করে দিতে হবে। তাহলে সেই অর্ডারটা সে কিভাবে পোষাতে পারবে? তাহলে সেই কাজটা সে করতে পারবে এই ক্লাউড কম্পিউটিং এর সুবিধাটা নিয়ে। কারণ আমি এর আগেই বলেছিলাম যে লো পাওয়ার কনফিগারেশন তোমার যে বিভিন্ন ডিভাইসগুলো আছে সেই ডিভাইসগুলো থাকলেই চলবে। সেই ডিভাইসের সাথে লাগবে যে উচ্চ গতি সম্পন্ন একটা ইন্টারনেট কানেকশন। তাহলে সেই ইন্টারনেট কানেকশনের মাধ্যমে সে কি করবে? সে ব্যক্তি বা প্রতিষ্ঠান কি করবে? ওই সেবা আমাজনের কিংবা গুগল ডক্সের যে বিভিন্ন ডিভাইসগুলো আছে, ভার্চুয়াল ডিভাইসগুলো আছে, সেই ডিভাইসগুলো দিয়ে সে নির্দিষ্ট সময়ের মধ্যে তার কাজ শেষ করতে পারবে এবং সুন্দর আবার তার কাজ শেষে সেই সার্ভার বা সেই সেবা তার আর প্রয়োজন হবে না। যতটুকু সে ব্যবহার করবে ততটুকু পেমেন্ট দিয়ে সে তার কাজটা নির্দিষ্ট সময় শেষ করতে পারবে। এটাই হচ্ছে ক্লাউড কম্পিউটিং। আগামী ক্লাসে আমি তোমাদের সাথে এই ক্লাউড কম্পিউটিং এর বৈশিষ্ট্য, এর ব্যবহার, এর সুবিধা অসুবিধা এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তাহলে ধন্যবাদ সবাইকে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিয়মিত চর্চা করো, তাহলে তোমরা জানতে পারবে। আগামী ক্লাসে এর সাথে আমি তোমাদেরকে সৃজনশীল একটি উদ্দীপক, পাশাপাশি এই ক্লাউড কম্পিউটিং ভিত্তিক কিছু এমসিকিউ প্রশ্ন তোমাদের জন্য আমি ফেসবুক পেজে দেব। তোমরা তার সাথে আনসার করবে এবং আজকের ক্লাসে কোথায় কি সমস্যা রয়েছে সেটা তোমরা আমাকে কমেন্টসে করে জানিয়ে দিবে। আমি চেষ্টা করব সেই সমস্যাগুলো তোমাদের সাথে শেয়ার করে নিতে। ধন্যবাদ। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে রিসোর্স স্কেলেবিলিটি। রিসোর্স স্কেলেবিলিটি হচ্ছে ছোট বড় যাই হোক, ক্রেতার সব ধরনের চাহিদা মেটানো হবে এই রিসোর্স স্কেলেবিলিটির সাহায্যে। এতে করে কি হবে? ক্রেতা তার সুবিধা মতো যেমন সেবা চাইবে সেবাদাতা সেভাবেই সেবা দিতে পারবে। অর্থাৎ ইন্টারনেটে যে সেবা চাইবে, সার্ভার থেকে যে সেবা চাইবে সে সেবা সে নিতে পারবে যদি সে সেবা ক্রেতার সুবিধা মতো সময়ে সুবিধা মতো ভাবে সে সার্ভার থেকে সে সুবিধা পেতে পারবে। এটাকে বলা হয় রিসোর্স স্কেলেবিলিটি। এরপরে হচ্ছে অন ডিমান্ড। অন ডিমান্ড হচ্ছে ক্রেতা যখন চাইবে তখনই সেবা দিতে পারবে। ক্রেতা যখন চাইবে তখনই সেবা দিতে পারবে। ক্রেতা তার ইচ্ছা অনুযায়ী যখন খুশি তার চাহিদা সে বাড়াতেও পারবে আবার কমাতেও পারবে। অর্থাৎ ক্রেতার সুবিধা কখনো যদি প্রয়োজন হয় ক্রেতা বেশি কাজের জন্য নিতে পারে, আবার কখনো যদি প্রয়োজন হয় ক্রেতা বেশি নিয়েছে কিন্তু এখন বেশি প্রয়োজন নয়, কমাতে চাইলে কমাতেও পারবে। এটাকে বলা হয় অন ডিমান্ড, অর্থাৎ তার চাহিদা অনুযায়ী, ডিমান্ড অনুযায়ী সেবা দেওয়ার সিস্টেমকে বলা হচ্ছে অন ডিমান্ড ক্লাউড কম্পিউটিং। এরপর যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পে অ্যাজ ইউ গো। এটি একটি পেমেন্ট মডেল। এটা হচ্ছে একটা পেমেন্ট মডেল। এই মডেলে ক্রেতাকে আগে থেকে কোনো সার্ভিস হিসাব করতে হবে না। ক্রেতা যা ব্যবহার করবে কেবলমাত্র তার জন্যই পেমেন্ট দিতে হবে। অর্থাৎ আগে থেকে কোনো সার্ভিস পেমেন্ট দিতে হবে না। ক্রেতা যতটুকু ইন্টারনেট সেবা গ্রহণ করবে ততটুকু সেবার মূল্য তাকে পরিশোধ করতে হবে। এটাকে বলা হয় পে অ্যাজ ইউ গো। এরপর হচ্ছে সার্ভিস মডেল হিসেবে ক্লাউড কম্পিউটিং এর শ্রেণী বিভাগ। অর্থাৎ এই যে সার্ভিসগুলো দিচ্ছে এর মাধ্যমে ক্লাউড কম্পিউটিংকে কিভাবে বিভক্ত করা হয়েছে।
তিনটি ভাগে এই বিভক্তিটা করা হয়েছে। প্রথম বিভক্তি হচ্ছে, এটাকে এক মানে সংক্ষেপে বলা হয় আস, পাস এবং সাস। আস, পাস এবং সাস হচ্ছে অবকাঠামোগত সেবা, যাকে বলা হয় ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস। তাহলে IaaS, এটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস। তাহলে সেটা কিরকম? ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠান তাদের নেটওয়ার্ক, তাদের সিপিইউ, তাদের স্টোরেজ, অন্যান্য মৌলিক কম্পিউটিং রিসোর্স ভাড়া দেয়। ক্লাউড কম্পিউটিং কি করে? কোনো একটা সেবাদানকারী, কোনো একটা প্রতিষ্ঠান, কোনো একটা সংস্থা, কোনো একটা ছোটখাটো প্রতিষ্ঠান, তার তেমন কোনো রিসোর্স নেই, কিন্তু তার একটা প্রতিষ্ঠান আছে, তাহলে সে কি করবে? তার কিছু সে যদি এমন প্রয়োজন হয় যে তার কোনো নেটওয়ার্কের, তার কোনো মৌলিক কোনো জিনিসের প্রয়োজন হয় ক্লাউড কম্পিউটিং এর, যে সিপিইউ প্রয়োজন হচ্ছে, স্টোরেজের জন্য, তার কোনো কাজের জন্য স্টোরেজ প্রয়োজন হচ্ছে, তাহলে সে সেখান থেকে রিসোর্সটা ভাড়া নিতে পারবে, ভাড়ায় চালাতে পারবে, যেখানে ব্যবহারকারী তার প্রয়োজনীয় অপারেটিং সিস্টেম সফটওয়্যারে চালাতে পারে। অর্থাৎ ওই ক্লাউড কম্পিউটিং ব্যবহার করে সে ব্যবহারকারী কি করবে? সে তার কাজগুলো করে যাবে তাদের প্রয়োজনীয় সফটওয়্যার ব্যবহার করে। এটাকে বলা হচ্ছে তাহলে ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস। এরপর যেটা আছে সেটা হচ্ছে পাস, অর্থাৎ প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস। প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস এই ব্যবস্থা হচ্ছে, এই ব্যবস্থায় ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রয়োজনীয় হার্ডওয়্যার, অপারেটিং সিস্টেম, ওয়েব সার্ভার, ডাটাবেস, প্রোগ্রাম এক্সিকিউশন পরিবেশ ইত্যাদি থাকে। অর্থাৎ এই ব্যবস্থায় ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠানের তাদের নিজস্ব হার্ডওয়্যার, তাদের সফটওয়্যার, তাদের অপারেটিং সিস্টেম, তাদের সার্ভার, ডাটাবেস, প্রোগ্রামিং গুলোতে প্রবেশ করার জন্য এক্সিকিউশন যে সিস্টেম প্রয়োজন, সেই সিস্টেম সবকিছু তাদের থাকবে। অ্যাপ্লিকেশন ডেভেলপারগণ তাদের তৈরি করা সফটওয়্যার, অর্থাৎ বিভিন্ন অ্যাপ্লিকেশন ডেভেলপ করার জন্য বিভিন্ন সফটওয়্যার ইঞ্জিনিয়ার আছেন, যারা কি করে? বিভিন্ন ধরনের সফটওয়্যার গুলোকে ডেভেলপ করে। সেই ডেভেলপ করা সফটওয়্যার গুলোকে এই প্ল্যাটফর্মে এসে ভাড়ায় চালাতে পারে, ভাড়ায় চালিয়ে দেখতে পারে। এটাকে বলা হয় প্ল্যাটফর্ম ভিত্তিক সেবা, অর্থাৎ প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস। এরপর 3 নম্বরটা হচ্ছে সফটওয়্যার সেবা, অর্থাৎ সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস, পাস। সরি, এটা হচ্ছে সাস, সফটওয়্যার এজ এ সার্ভিস, এটা হচ্ছে সাস। এই ব্যবস্থায় ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠান উন্নয়ন করা অ্যাপ্লিকেশন সফটওয়্যার ব্যবহারকারীগণ ইন্টারনেটের মাধ্যমে চালাতে পারেন। যেমন গুগল ডক্স এর কথা বলা যেতে পারে। গুগল ডক্স দিয়ে কি করা হয়? মাইক্রোসফট অফিসে প্রায় সব কাজই সে গুগল ডক্স এর মাধ্যমে করা হয়ে থাকে। এখানে গুগল ডক্স এর মাধ্যমে ডকুমেন্ট প্রসেসিং, স্প্রেডশিট প্রেজেন্টেশন এগুলো সবকিছুই কি করা যায়? এই গুগল ডক্স এর মাধ্যমে করা যেতে পারে। এটাকে বলা হয় সফটওয়্যার সেবা, অর্থাৎ সফটওয়্যারটা ব্যবহার করে কাজ করতে পারে যে কোনো প্রতিষ্ঠান। এরপরে আসো ক্লাউড কম্পিউটিং এর যে বিস্তৃতি অনুসারে একে প্রধানত আবার 3টি ভাগে ভাগ করা যায়। এর আগে যেটা আমরা জেনেছি সেটা হচ্ছে ক্লাউড কম্পিউটিং এর সার্ভিস মডেল হিসেবে ক্লাউড কম্পিউটিং, অর্থাৎ সেবা কিভাবে দেয়, সেবা দেওয়ার যে ভিত্তিতে কিভাবে ক্লাউড কম্পিউটিংটা হয় সেটা জানলাম। এখন হচ্ছে ক্লাউডের অবস্থান অথবা বিস্তৃতি অনুসারে ক্লাউড কম্পিউটিংটাকে কয় ভাগে ভাগ করা যায়। বিস্তৃতি অনুসারে একে প্রধানত 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে পাবলিক ক্লাউড, আরেকটা হচ্ছে কমিউনিটি ক্লাউড, এবং 3 নাম্বারটা হচ্ছে প্রাইভেট ক্লাউড। তাহলে পাবলিক ক্লাউডটা কি? পাবলিক ক্লাউড হলো এমন একটি ক্লাউড যা সাধারণ জনগণের জন্য উন্মুক্ত। এটা এমন একটা ক্লাউড এটা এমন একটা ইন্টারনেট সেবা যেটা সাধারণ জনগণের জন্য উন্মুক্ত থাকে, যেটা যে টাকা দেবে সেই সার্ভিস পাবে। এমন ক্লাউডকে বলা হয় পাবলিক ক্লাউড। যেমন আমাজনের EC2 মানে হচ্ছে ইলাস্টিক কম্পিউট ক্লাউড। EC2 অর্থাৎ ইলাস্টিক কম্পিউট ক্লাউড। এইসব ক্লাউডের সুবিধা হলো যে কেউ এর সেবা নিতে পারে, আর অসুবিধাটা হলো এই একই জায়গায় একাধিক ক্লায়েন্টের আনাগোনার ফলে নিরাপত্তার সমস্যা হতে পারে। আসো এবার 2 নাম্বার পয়েন্টে আসি। 2 নাম্বার পয়েন্টে হচ্ছে কমিউনিটি ক্লাউড।
কমিউনিটি ক্লাউডটা হচ্ছে, কমিউনিটি মানে হচ্ছে নির্দিষ্ট একটা জায়গার নির্দিষ্ট একটা এলাকার জন্য এই ধরনের ইন্টারনেট সেবা দেওয়া হয়ে থাকে, সেটাকে বলা হয় কমিউনিটি ক্লাউড। তাহলে সেটা কিরকম? কমিউনিটি ক্লাউড শেয়ার শেয়ার করা হয় অনেকের মাঝে। পাবলিক ক্লাউডের মতো যে টাকা দেয় সেই সার্ভিস পায়, এটাও কিন্তু শেয়ার করা হয়। এই কমিউনিটি ক্লাউডটা পাবলিক ক্লাউডের মতো অনেকের মাঝে এটাকে শেয়ার করা হয়, এবং পাবলিক ক্লাউড এর মতো যে টাকা দিবে সেই এটা সেবাটা পেতে পারবে, সেই সেবাটা গ্রহণ করতে পারবে। তাহলে দুইয়ের মধ্যে পার্থক্য কি? তবে পার্থক্য হলো একটি ক্ষুদ্র কমিউনিটির লোকজন এর সুবিধা নিতে পারে, অর্থাৎ একটা ক্ষুদ্র কমিউনিটি, একটা ক্ষুদ্র এলাকা ভিত্তিক লোকজন এটার সুবিধাটা গ্রহণ করতে পারে। তাহলে একটা উদাহরণের সাহায্যে বুঝি, আমরা বোঝার চেষ্টা করি। ধরা যাক পার্বত্য চট্টগ্রামের বান্দরবনের লোকজনের চাহিদা মেটানোর জন্য একটা ক্লাউড বসানো হলো। কেবল বান্দরবনের লোকজনই এই সার্ভিস নিতে পারবে, তাহলে সেটা পাবলিক ক্লাউড না হয়ে প্রাইভেট ক্লাউড হবে। এক্ষেত্রে ক্লাউড, কারণ এক্ষেত্রে শুধুমাত্র ওই এলাকার লোকজনই ওইটা ব্যবহার করতে পারছে। সুবিধা হলো কমিউনিটির মধ্যে ইউজার সীমাবদ্ধ থাকে বলে এখানে অনেক সমস্যা, যেমন সিকিউরিটির সমস্যাগুলো নেই। অর্থাৎ এখানে অনেকজন ইউজার নেই বলে এখানে নিরাপত্তা, ডাটার যে নিরাপত্তাটা হ্যাকিং বা এই ধরনের কোনো সমস্যা হয় না। এখানে ডাটার নিরাপত্তাটা খুব ভালো থাকে। আর এখানে অসুবিধাটা কি? এখানে অসুবিধা হচ্ছে ক্লায়েন্টের সংখ্যা যেহেতু কম, কিন্তু সার্ভারটা যেহেতু অনেকক্ষণ পর্যন্ত চলে, চলে, সে কারণে কি হয়, ক্লায়েন্টের সংখ্যা কম কিন্তু সার্ভারটাকে তো চালিয়েই রাখতে হয়, খরচটা তার হয়ে যায়, সেজন্য খরচটা বেড়ে যায় এখানে। তাহলে কমিউনিটি ক্লাউডের কি হচ্ছে, পাবলিক ক্লাউডের মতো সেটা কি করে সবাই ব্যবহার করতে পারবে, এবং সেটাও নির্দিষ্ট পে করার মাধ্যমে ব্যবহার করতে পারবে। তবে সেটা সেই এলাকার লোকজনই ব্যবহার করতে, সেই সার্ভিসটা পেতে পারবে, অন্য কেউ সেই সার্ভিসের সুবিধা নিতে পারে না। এটাকে বলা হয় কমিউনিটি ক্লাউড। এরপর আসো প্রাইভেট ক্লাউড। একক কোনো প্রতিষ্ঠান মালিকানাধীন কোনো ক্লাউড সার্ভিস যখন নিজস্ব কর্মী বা তৃতীয় পক্ষ দ্বারা পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করা হয় এবং তা প্রতিষ্ঠানের অভ্যন্তরে অথবা বাহিরে কোথাও হোস্টিং করা হয়, তখন তাকে প্রাইভেট ক্লাউড বলা হয়। তাহলে কোনো প্রতিষ্ঠান তার মালিকানাধীন তার নিজস্ব কোনো ক্লাউডের মাধ্যমে নিজস্ব কর্মী দ্বারা বা তৃতীয় কোনো পক্ষের মাধ্যমে তার যে পরিচালনা রক্ষণাবেক্ষণ করা হয়, এবং প্রতিষ্ঠানের অভ্যন্তরে বা বাহিরে কোনো কিছু যদি তোমার সেখানে কোনো কিছু যদি হোস্টিং করতে, অর্থাৎ কোনো কিছু যদি সেখানে রাখতে চায়, তাহলে কি করতে হবে, সে প্রাইভেট ক্লাউডে তা রাখা হয় এবং তাকে বলা হয় প্রাইভেট ক্লাউড। এইরকম ক্লাউড হলো কোনো বড় সংস্থা নিজের নামে সার্ভিস চালানোর জন্য নিজের ডাটা সেন্টারে ক্লাউড মডেল ব্যবহার করে। এরকম যে ক্লাউডগুলো, সেগুলো বড় কোনো সংস্থা তাদের নিজস্ব সার্ভারে তাদের ডাটাগুলো সংরক্ষণ করার জন্য ব্যবহার করে। সমস্যা হলো এতে করে কিন্তু খরচ অনেক হচ্ছে, নিজস্ব ডাটা সেন্টার বসাতে হচ্ছে, ম্যানেজ করার জন্য লোক রাখা হচ্ছে। তবে বড় সংস্থার ক্ষেত্রে সুবিধা আছে, কোনো বড় কোম্পানিতে 10টি ডিপার্টমেন্ট থাকলে একটি ক্লাউড মডেল ভাগাভাগি করে ব্যবহার করা যেতে পারে। ধরা যাক বাংলাদেশ সরকার তার নানা মন্ত্রণালয়ে কম্পিউটার ব্যবহার খরচ কমাতে চায়, সেক্ষেত্রে একটা সরকারি প্রাইভেট ক্লাউড ভালো করে সমাধান দিতে পারে। অর্থাৎ একটা ক্লাউড দিয়ে অনেকগুলো মন্ত্রণালয়ের কাজ চালানো যেতে পারে। এটাকে সহজে প্রাইভেট ক্লাউড হিসেবে একটা সংস্থার মধ্যে নিয়ে গিয়ে চালাতে পারে। এছাড়া কোনো একটা প্রতিষ্ঠান যদি নিজস্ব তাদের সার্ভার দিয়ে চালাতে চায়, তাহলে নিজস্ব সার্ভার দিয়ে চালাতে গেলেও তাদের কিন্তু অনেকগুলো টাকা খরচ হয়, সেখানে তার নিজস্ব ডেটা সেন্টার বসাতে হয়, ম্যানেজ করার জন্য লোক রাখতে হয়, নানাবিধ খরচের মধ্যে দিয়ে যেতে হয়। তবে বড় কোনো সংস্থার একটাই সুবিধা, যে তার যদি অনেকগুলো ডিপার্টমেন্ট থাকে, তার 10টা 12টা অনেকগুলো ডিপার্টমেন্ট থাকে, সেই ডিপার্টমেন্টগুলো সবগুলোর মধ্যে তথ্যের আদান প্রদানের জন্য যে লোক নিয়োগ করে যে খরচটা হতো সেটাকে বাঁচিয়ে সেই জায়গায় একটা সার্ভার দিয়ে সবার সাথে সংযোগ স্থাপন করে তথ্যের আদান প্রদান করা যায়, এবং এতে করে খরচ অনেকখানি কমানো সম্ভব হয়। এই হচ্ছে ক্লাউড কম্পিউটিং। এই ক্লাউড কম্পিউটিং এর আশা করি তোমরা ক্লাউড কম্পিউটিংটা বুঝতে পেরেছ। এটা আরো কিছু জিনিস ব্যাপার আছে ক্লাউড কম্পিউটিং এর, সে যেমন ক্লাউড কম্পিউটিংটাকে বৈশিষ্ট্যটা কেমন কেমন হবে, তারপর ক্লাউড কম্পিউটিং কোথায় কোথায় ব্যবহৃত হয়, কিংবা ক্লাউড কম্পিউটিং এর সুবিধা কি অসুবিধা কি, এগুলো সব আমরা আরেকটা ক্লাসে আমরা জেনে নেব। আপাতত আমরা এই পর্যন্ত জানলাম যে আজকে ক্লাউড কম্পিউটিং কি।
ক্লাউড কম্পিউটিং কি তাহলে? ক্লাউড কম্পিউটিং হচ্ছে, ক্লাউড যদিও বলা হচ্ছে, আসলে ক্লাউড কিন্তু কোনো মেঘ নয়, মেঘের সাথে তুলনা করে অর্থাৎ মেঘকে রূপক হিসেবে ধরে ক্লাউড কম্পিউটিং নামটা দেওয়া হয়েছে। আসলে ক্লাউড কম্পিউটিং হচ্ছে ইন্টারনেট সেবা। তাহলে এই ইন্টারনেট সেবাটা কিভাবে বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন শর্তে বিভিন্ন পে করার মাধ্যমে ব্যবহার করা হয়, সেটাই এখানে বোঝানো হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি এখানে আরেকটা কথা বলি, যেমন আমরা একটু আগে পড়েছি যে কোনো একটা প্রতিষ্ঠানের হয়তো দেখা যায় যে এই ক্লাউড কম্পিউটিং এর সুবিধার কারণে দেখা যায় একটা ছোটখাটো কোনো প্রতিষ্ঠান, তার যার অল্প কিছু ইকুইপমেন্টস আছে, যার অল্প কিছু ডিভাইস আছে, সেই ডিভাইসগুলো দিয়ে সে যদি হঠাৎ করে ব্যবসা করতে যায়, তখন সে দেখলো যে সে কোনো একটা প্রতিষ্ঠান থেকে বড় একটা অর্ডার পেলো, দেখা গেল যে সেই অর্ডারগুলো সে কাজ করতে গেলে তার সেই পরিমাণ ডিভাইস তার কাছে নেই। তখন সে কি করবে? তখন সে ওই ডিভাইসগুলো না থাকলেও সে কিন্তু সেই অর্ডারটা নির্দিষ্ট সময়ের মধ্যে করে দিতে হবে। তাহলে সেই অর্ডারটা সে কিভাবে পোষাতে পারবে? তাহলে সেই কাজটা সে করতে পারবে এই ক্লাউড কম্পিউটিং এর সুবিধাটা নিয়ে। কারণ আমি এর আগেই বলেছিলাম যে লো পাওয়ার কনফিগারেশন তোমার যে বিভিন্ন ডিভাইসগুলো আছে, সেই ডিভাইসগুলো থাকলেই চলবে। সেই ডিভাইসের সাথে লাগবে যে উচ্চ গতি সম্পন্ন একটা ইন্টারনেট কানেকশন। তাহলে সেই ইন্টারনেট কানেকশনের মাধ্যমে সে কি করবে? সে ব্যক্তি বা প্রতিষ্ঠান কি করবে? ওই সেবা আমাজনের কিংবা গুগল ডক্সের যে বিভিন্ন ডিভাইসগুলো আছে, ভার্চুয়াল ডিভাইসগুলো আছে, সেই ডিভাইসগুলো দিয়ে সে নির্দিষ্ট সময়ের মধ্যে তার কাজ শেষ করতে পারবে এবং সুন্দর আবার তার কাজ শেষে সেই সার্ভার বা সেই সেবা তার আর প্রয়োজন হবে না। যতটুকু সে ব্যবহার করবে ততটুকু পেমেন্ট দিয়ে সে তার কাজটা নির্দিষ্ট সময় শেষ করতে পারবে। এটাই হচ্ছে ক্লাউড কম্পিউটিং। আগামী ক্লাসে আমি তোমাদের সাথে এই ক্লাউড কম্পিউটিং এর বৈশিষ্ট্য, এর ব্যবহার, এর সুবিধা অসুবিধা এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তাহলে ধন্যবাদ সবাইকে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিয়মিত চর্চা করো, তাহলে তোমরা জানতে পারবে। আগামী ক্লাসে এর সাথে আমি তোমাদেরকে সৃজনশীল একটি উদ্দীপক, পাশাপাশি এই ক্লাউড কম্পিউটিং ভিত্তিক কিছু এমসিকিউ প্রশ্ন তোমাদের জন্য আমি ফেসবুক পেজে দেব। তোমরা তার সাথে আনসার করবে এবং আজকের ক্লাসে কোথায় কি সমস্যা রয়েছে সেটা তোমরা আমাকে কমেন্টসে করে জানিয়ে দিবে। আমি চেষ্টা করব সেই সমস্যাগুলো তোমাদের সাথে শেয়ার করে নিতে। ধন্যবাদ।